আমার অনুপ্রেরণা ছিল তারেক মাসুদ। তারেক মাসুদকে দেখে আমার মনে হয়েছে, আমি যখন পেপারে নিউজটা দেখলাম যে বাংলাদেশি সিনেমা চলচ্চিত্র উৎসবে, তখন এটা অনেক বড় ব্যাপার ছিল। মাটির ময়না, মাটির ময়নার সাথে আমার জীবনে অনেক কিছু মিল ছিল। তো আমি মুগ্ধ হয়ে দেখলাম। তারপর এই ডিরেক্টরকে আমি ফলো করা শুরু করলাম, ওনার সম্বন্ধে জানা শুরু করলাম। তারপর আমি দেখলাম উনিও মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তাই একটু আগ্রহ বাড়লো। তারপর আমি তার রানওয়ে দেখলাম। তারপর আমার কাছে মনে হলো যে তারেক মাসুদের যে ফিলোসফি, উনি যেই ধারার সিনেমা বানাতে চায়, সিনেমার মাধ্যমে যে গল্প বলতে চায়, উনি আর কিছু বানাতেন না, শুধু সিনেমাই বানাতেন। ওইখান থেকে আমার মনে হলো যে না, আমি আসলে এর আগের থেকে আমার স্বপ্ন ছিল। মানে আমার কাছে মনে হয় যে যারা ফিল্ম ডিরেক্টর হয় বা যারা অভিনেতা হয়, অভিনেত্রী হয় বা শিল্পী হয়, হুট করে তো কেউ হয়ে যায় না। সবার একটা ছোটবেলা থেকে স্বপ্ন থাকে। আমি যখন ছোটবেলা সিনেমা দেখতাম, আমার যেটা হয়েছে যে সিনেমা দেখার পর আমার মনে হতো যে এটা যে ডিরেক্টর, সেই আসলে এই সিনেমাটা বানিয়েছে, আমি তার মতো হতে চাই। আমার কখনো নায়ক হতে ইচ্ছা হয় নাই, আমার কখনো অভিনেতা হতে ইচ্ছা হয় না। আমার সময় মনে হয়েছে যে আচ্ছা, এই গল্পটা এরকম না হয়ে এরকম হলেও তো পারতো। তো এরকম স্বপ্ন থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। তারপরে তো প্রথম আমি শর্ট ফিল্ম বানানো শুরু করলাম। শর্ট ফিল্ম দিয়ে নিজেকে চেষ্টা করলাম যে আমি আসলে কি বলতে চাই। এই শর্ট ফিল্মগুলো আমার যেটা হচ্ছিল, আমার আজব বাক্স যে শর্ট ফিল্মটা প্রথম শর্ট ফিল্ম ছিল, তারপর ছিল দ্য স্টোরি অফ রতন, এর পরের বছর বানাই জাহির। আমি এক বছর একটা শর্ট ফিল্ম বানাতাম, কিন্তু ঠিকঠাক করে বানানোর চেষ্টা করতাম। আসলে শর্ট ফিল্মগুলো ঠিকঠাক অভিনয়, ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিকঠাক ক্যামেরা, ঠিকঠাক কালার, সিনেমার প্র্যাকটিস যেটাকে বলা হয়। এবং আমি যেটা করতাম, অনলাইনেই শর্ট ফিল্মগুলো ছেড়ে দিতাম। এখনও অনলাইনে আছে, ফেসবুকে ছেড়ে দিতাম। আমার কাছে উদ্দেশ্য ছিল মানুষ দেখুক। সামহাও আমি লাকি, আমার মনে হয় যে ওই শর্ট ফিল্মগুলো থেকে আমার একটু একটু করে জনপ্রিয়তা তৈরি হয় আর কি। আমার একটু দর্শক তৈরি হয় যারা আমার শর্ট ফিল্ম দেখে আর কি। এর পরের বছর জন্য ওয়েট করা, যারা হ্যান্ডাফির আগে একটা শর্ট ফিল্ম দেখছিলাম, এই আর একটা শর্ট ফিল্ম, ওই সময় থেকে আমার ছোট একটা কমিউনিটি তৈরি হয়। যেমন এখনো মনে আছে আমার আমার সিনেমা যখন এখনো রিলিজ পায়, আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো খোঁজ রাখি হলে, যে কারা দেখছে, তাদের ফিডব্যাকটা কি। আমি এখনো প্রচুর কমন মানুষ পাই যারা আমাকে দেখলে বলে যে আমি কিন্তু আপনার ওই দর্শকটা, যে আপনার আজব বাক্সও দেখেছিলাম এবং শেয়ার দিয়েছিলাম, আজব বাক্স থেকে আমি আপনার ফ্যান, বা আমি আপনার সিনেমা দেখি। তখন আমার কাছে ভালো লাগে যে না, ওই আজব বাক্সটা না হলে, ওই রতনের গল্পটা না হলে, ওই জাহিরটা না হলে হয়তো আমি আজকে রাফি হতে পারতাম না। এটা অদ্ভুত অনুভূতি আর কি। জীবনের প্রথম আমি প্রচুর হোস্টেল পালিয়ে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসতাম। স্টার সিনেপ্লেক্সে আমি সিনেমা দেখতে আসতাম। তখন কোচিংয়ের টাকা জমিয়ে 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 সিনেমা দেখতাম। আমার এখন মনে আছে যে একটাই একটাই হল ছিল তখন, সিনেপ্লেক্স একটাই ছিল, আর সিনেপ্লেক্স তখন তৈরি হয় নাই তখন। তো আমি বাসে করে আসতাম, সাভারে আমার হোস্টেল ছিল, সাভার থেকে আমি আসতাম, ফার্ম গেটে নামতাম, ফার্ম গেটে নেমে হেঁটে হেঁটে, এটা গলি ছিল, সেই গলি দিয়ে বসুন্ধরা উল্টা দিক থেকে আমি বসুন্ধরা মার্কেটে ঢুকতাম। এবং তো পাঁচতলাতে যেতাম একটা দোকানে, সেই দোকানে বিভিন্ন সিনেমা পাওয়া যেত। কারণ ইরানি ফিল্ম বা বিভিন্ন ডিফারেন্ট টাইপের সিনেমা সব দোকানে পাওয়া যেত না, ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা। বসুন্ধরার একটা পার্টিকুলার দোকানে, নামটা আমার মনে নেই, গুড্ডি নাম কিছু একটা হবে দোকানটার, নামটা ঠিক মনে আসছে না। ওরকম একটা দোকান ছিল, ক্যাসেটের দোকান ছিল, ডিভিডি, তখন গান খুব জনপ্রিয়। ওখান থেকে আমি সিনেমা সিলেক্ট করতাম এবং একটা ডিভিডি কিনতাম, দুই একটা সিনেমা, বিভিন্ন ইন্টারন্যাশনাল সিনেমা। এরপর সিনেমা দেখতে যেতাম আর কি। অনেক শুধু ম্যাক্সিমাম বাংলা সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। আমি কখনো কল্পনা করিনি যে আমার সিনেমা চলবে, বাট আমার স্বপ্ন ছিল যে একদিন আমার একটা সিনেমা সিনেপ্লেক্সে চলবে, আমি দেখবো যে ফিল্ম বাই রায়হান রাফি। তো প্রথম সিনেমা যেদিন, প্রথম দিন আমার সিনেমা হলে চলছিলাম, মাঝে মাঝে আমার মনে হচ্ছিল, বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে সিনেমা বানিয়ে ফেলেছি, প্রথম সিনেমা। তখন আমি দেখলাম যে আমার সিনেমাটা চলছে হলের মধ্যে। এটা অন্যরকম অনুভূতি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখন আমি যখন, এটা আসলে আমি লাকি, মানে স্টার সিনেপ্লেক্সে, বাংলাদেশ সিনেপ্লেক্সে এই সময়কালে সব থেকে বেশি চলেছে আমার ছবি আর কি। মানে যদি কাউন্ট করা হয় যে একজন ডিরেক্টরের, মানে ফিল্মের রেশিও ডে কাউন্ট করা হয়, সবথেকে বেশি দিন কার সিনেমা চলছে, তো আমার সবগুলো সিনেমাই তো, আমার পুরামন দুই প্রথম সিনেমা প্রায় 150 দিনের মতো চলেছে, পরাণ প্রায় 200 দিনের মতো, 200 দিন টানা চলেছিল। এক ঈদের সিনেমা আরেক ঈদের রিলিজ চলেছিল। তারপরে সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব, সবকিছু মিলে অনেক দিন, লম্বা দিন। তো যে সিনেপ্লেক্স থেকে আমার আসলে, এই জন্য সিনেপ্লেক্স আমার সাথে অনেক বেশি, ওদের সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যেহেতু আমি এখান থেকে সিনেমা দেখা শুরু করেছিলাম, স্ক্রিন ভালো ছিল, সিনেমা সিনেপ্লেক্সে যেতাম আমি। সেই সিনেপ্লেক্সে আমার সিনেমা এখন রেগুলার চলে, এবং আমার সিনেমায় সব থেকে বেশি দিন ধরে চলেছে এখন পর্যন্ত। এবং সেল দিক থেকেও, বিজনেসের দিক থেকেও আমার সিনেমাটা মোটামুটি ভালো ব্যবসা করেছে সব দিক থেকে। ম্যাক্সিমাম ইয়ারই বাংলা সিনেমা, যে বছর আমার সিনেমা আসে, আমার সিনেমাটাই হাইস্ট গ্রসিং ফিল্ম হয়।
এখনো ভালো লাগে আমার, এখনো যখন প্রতিনিয়ত আমি হাউসফুল দেখি, মানুষ আমার সিনেমা মনোযোগ দিয়ে দেখছে। আমার সনি সিনেমা হলটা খুব প্রিয়, কারণ এখানে একসাথে অনেকগুলো মানুষ সিনেমা দেখতে চায়। তো আমি মাঝে মাঝে রাত্রে আমার সিনেমা যখন চলে রাত 9টার শোতে আমি সনি সিনেমা হলে যাই। সেখানে অনেক 500 সিটের একটা সিনেমা হল আছে। সেখানে যখন দেখি 500 মানুষ একসাথে বসে সিনেমা দেখছে, সেকেন্ড হাফ চলছে, এটা আমাকে একটা ডিফারেন্ট অনুভূতি দেয় যে সামনে আমাকে আরো বেটার কাজ করতে হবে। আর এই অনুভূতিটা আসলে অন্যরকম অনুভূতি। মানে আমি প্রত্যেকটা বার যখন আমার সিনেমা হলে চলে তখন আমার মধ্যে সেম অনুভূতি কাজ করে। তো এই অনুভূতিটার জন্য সিনেমা বানাই। এই অনুভূতিটা যেদিন থাকবে না সেদিন আমি সিনেমা বানাবো না। দেখেন, এটা তো কেউ বলতে পারে না যে আমি এটা বানাচ্ছি এটা চলবে, এটা তো আসলে কেউ বলতে পারে না। তো মানুষ আমাকে বললো, আমার দর্শকের পালস আমি বুঝতে পারি। দর্শক আমি যেটা পছন্দ করি সেটা দর্শক সামহাও পছন্দ করে ফেলে। তো সেটা হয়ে যায়। কিন্তু ওইভাবে আসলে আমি জানতাম না কখনোই যে আমার সিনেমা এটা ওয়ার্ক করবে। বাট আমার কেন যে মনে হতো যে মানুষ এটা অপছন্দ করবে না। মানে আমি যে এই জিনিসগুলো ভাবতাম বা গল্প করতাম, আমার মনের অজান্তে একটা চিন্তা আসতো যে এটা মানুষ অপছন্দ করবে না। এখন পর্যন্ত আমার চিন্তার সাথে দর্শকের চিন্তা মিলে যাচ্ছে। বাট আমি এটাও বিশ্বাস করি সবসময় মিলবে না, সবসময় নাও মিলতে পারে। তো সবথেকে বেশি ব্যবসা করেছিল এইভাবে বলা যাবে না, কারণ সময়ের পরাণ অনেক বেশি ব্যবসা করেছিল, যেটা আমার কেরিয়ারকে, আমার সেকেন্ড সিনেমা যেটা ছিল আর কি পরাণ, সেটা আমার কেরিয়ারকে একটা বুম দেয়। কারণ খুবই নর্মাল একটা প্রোডাকশন হাউস থেকে, মানে অনেক নাম করা প্রোডাকশন হাউস থেকে না পরাণ রিলিজ হয় এবং অল্প বাজেটের ছবি, সেটা এরকম ব্লাস্ট হয়ে যায়, সেটা এরকম ব্যবসা করে। কিন্তু সুরঙ্গের থেকে বেশি ব্যবসা করে ফেলে, কারণ সুরঙ্গ যখন রিলিজ হয় তখন হলের সংখ্যা একটু বেড়ে যায়। তুফান এর থেকে বেশি ব্যবসা করে, কারণ তুফান আমরা অনেক সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করি। আবার তাণ্ডব এর থেকে অল্প সময় চলে, কিন্তু তুফানের যে সাকসেস, সেই সাকসেসের কারণে তাণ্ডব প্রথম 2 সপ্তাহে হিউজ লেভেলের একটা ব্যবসা করে, এরপর তাণ্ডব পাইরেসি হয়ে যায়। তো ওইটা মানে দিনকে দিন কিন্তু আসলে বাড়তে থাকে আর কি। এটা হয়, মার্কেটটা বড় হচ্ছে আস্তে আস্তে। সিনেমা তো এভাবে বলা যায় না সব সিনেমা ব্যবসা সফল সিনেমা কোনটা। মানে আমার ব্যবসা সফল সিনেমা এখন পর্যন্ত তুফান হয়তো ব্যবসা সফল, কিন্তু বেশি মানুষ পরাণ থেকে শুরু হয়েছে, কারণ পরাণের অপশন ছিল না দেখার, মানে হলে। আমার সিনেমা যেটা হয়, আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশে যদি 100টা সিনেমা হল থাকতো, মানে সিনেপ্লেক্স থাকতো, বাংলাদেশ সিনেমা 100 কোটি টাকা উপার্জন করতো। বাংলাদেশে এখন মাত্র 22টা মানে সিনেপ্লেক্স আছে, তাও সবগুলোতে তো অনেকগুলো স্ক্রিন নাই আর কি। এখান থেকে আমরা এরকম ব্যবসা করি 12 কোটি 14 কোটি টাকা হল মানে প্রডিউসার পায় আর কি। কিন্তু এটা যদি ওরকম হতো আমার মনে হয় আমাদের অনেক ভালো লেভেলে হতো। বাট আমি বিশ্বাস করি এটা হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলা সিনেমা নিয়ে যে এখন ব্যবসা নিয়ে কথা হচ্ছে, মাঝখানে তো ব্যবসা নিয়ে কথাই হতো না, অশ্লীলতার যুগ ছিল। এখন যে কথা হচ্ছে, প্রচুর সিনেমা হচ্ছে চারপাশে, এটাই আসলে অনেক বড় ব্যাপার। অনেকে বলে যে এটার জন্য রাফিকে আমরা দেই, বাট আমি নিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমি ওটাই করেছি যেটা বলছিলাম। আমার ধারাবাহিকতাটা ছিল, আমি ব্রেক নিই আসলে। আমি ব্রেক ছাড়া আমার মনে হয়েছে যে দর্শকদেরকে অভ্যাসটা করি। মানে এখন আমার কাছে মনে হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে অডিয়েন্সের। ঈদ মানে সবাই একটা রুটিনের মধ্যে, ঢাকা শহর বিশেষ করে তারা যে প্ল্যান করে ঈদে কি কি করব, তারা একটা প্ল্যানে রাখে ঈদে সিনেমা দেখতে যাবো এইটা। এবং আমি যেটা করাতে সাকসেস হয়েছিলাম, যেটা আমার স্বপ্ন ছিল, যে একটা রিক্সাওয়ালা আমার সিনেমা দেখবে, একটা গুলশান বনানীর একজন অফিসার আমার সিনেমা দেখবে, একটা পাইলট আমার সিনেমা দেখবে, একটা মেজরও সিনেমা দেখবে। আচ্ছা, যখন এসকে সিনেমাতে আর্মির মেজররা আমার সিনেমা দেখছে, এয়ারফোর্সটা দেখছে, নেভিটা দেখছে। আজকে ডাক্তাররা, আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি, তারা আমার সিনেমা, তারা বলছে তুফানটা কবে আসবে। আজকে যে বিকাশ যে ফুড পান্ডা যে ডেলিভারিতে বয়টা আসতেছে, সেও বলতেছে তুফানটা কবে আসবে। আমি একটা ক্লাবে গেলাম কোনো একটা মিটিংয়ে, সেখানেও আমার সিনেমা গানে নাচতেছে। তো এইটা আসলে অনেক বড় ব্যাপার যে আমরা সিনেমাটা সবসময় একটা ভাগ ছিল যে এটা খুবই আপার ক্লাস দেখবে, এটা খুব লোয়ার ক্লাস দেখবে, বা সিনেমাটাকে আমি সবার নিয়ে আসছি আর কি। তো এটা আমার কাছে ভালো লাগে। বাট এবার আমার প্ল্যান হলো যে এবার আমি যেহেতু মানুষ সিনেমা দেখার অভ্যাস কিছুটা শুরু করেছে, এবার আমরা আরো এক্সপেরিমেন্টাল সিনেমা বানানোর চেষ্টা করছি। সামনে আমার যে প্রজেক্টগুলো আসছে সেগুলো খুবই এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। আমি বিশ্বাস করি, হ্যাঁ, আমার যখন শিওর প্রজেক্ট ছিল যেগুলো 100% মানুষের ভালো লেগেছে, এবার হয়তো 100% ভালো লাগবে না, 80% ভালো লাগবে, কিন্তু 80% ওন করবে যে দিস ইজ আমাদের ফিল্ম, দিস ইজ বাংলাদেশের অরিজিনাল ফিল্ম আর কি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আবার যে সিনেমার ব্যবসাও হতে চাই, কারণ একটা সিনেমা যখন ব্যবসা সফল না হয় অথবা কোনো বড় অ্যাওয়ার্ড না পায়, সামহাও, এখন আমি এটা বিশ্বাস করি না যে সিনেমা অ্যাওয়ার্ড পাইলেই ভালো ছবি বা ব্যবসা সফল হলে ভালো ছবি, নাও হতে পারে। কিন্তু তখন কি না হয়, মানে একটা সিনেমা যখন ব্যবসা করে তো আরো 10টা সিনেমার রাস্তা খুলে যায়। একটা সিনেমা যখন ভালো একটা রেজাল্ট করে আরো 10 জন চিন্তা করে আমরাও বিভিন্ন ফেস্টিভ্যালে সিনেমা বানাবো। তো রেজাল্ট পাওয়াটা আসলে ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট।
তবে আমার সব মন যেটা চায় সেটাই বানানোর চেষ্টা করি। আমার মন যখন চেয়েছে আমি তুফান বানিয়েছি, আমার মন চেয়েছে আমি তাণ্ডব বানিয়েছি। আমার মনকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কারণ আমার মনে একটা ডিরেক্টর যে কিনা মেকার শুধু ব্যবসায়ী চিন্তা করে সিনেমা এলো, একসময় আমি আসলে ব্যবসায়ী হয়ে যাবো। সিনেমা আমি ফিল্ম মেকার তো ব্যবসায়ী না, ফিল্ম মেকার আমি আসলে মনের ক্ষুধা মেটাই। তা আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমার রেসপন্সিবিলিটি হলো যে সমাজের এমন এমন গল্প আমি তুলে ধরতে চাই যেটা আসলে আমার মাধ্যমে দর্শক দেখবে। আমি সিনেমার মাধ্যমে প্রতিবাদ করতে চাই, আমি সিনেমার মাধ্যমে উৎসব করতে চাই, উল্লাস করতে চাই, আমি সিনেমার মাধ্যমে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, আমি আমার সিনেমার মাধ্যমে সত্যকে তুলে ধরতে চাই, আমি আমার সিনেমা মানবতাকে ভালোবাসাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাই যে না, ভালোবাসাই পৃথিবীর অনেক বড় জিনিস। আমি সিনেমার মাধ্যমে ধর্মীয় বিষয় তুলতে চাই, মানে যে কোনো আমাদের দেশে কালচার, ধর্ম, আমাদের এবার তো সব কিছুই আসলে আমার যেটা আমার মাধ্যম যেখানে দর্শক দেখে, এটা আমার রেসপন্সিবিলিটি মনে হয়। যে গল্পটা আমাকে খুব ধাক্কা দেয়, আপনি খেয়াল করবেন আমার অনেক সিনেমা রিয়েল স্টোরি নিয়ে হয় আর কি। জানোয়ার থেকে শুরু করে অনেক সিনেমা, ইভেন সুড়ঙ্গর আইডিয়াটাও কিন্তু রিয়েল স্টোরি থেকে ছিল। যে এরকম একটা ব্যাংক ডাকাতি নিউজ পড়ছিলাম যে একজন ব্যাংক ডাকাত এরকম করে 28 কোটি টাকা চুরি করছে, করে পরের দিনই ধরা খাইছে, টাকাটা সে হজম করতে পারে না। তো আমার মনে যে এই মানুষটা 9 মাস সুড়ঙ্গ করে গর্ত করে করে টাকাটা চুরি করলো, ও মাথায় আসলে কি চলতেছিল, জীবনে কি আছে, কেন এত টাকা দরকার? তখন আমার মনে হচ্ছে আচ্ছা এটা তো প্রেমের গল্প হতে পারে একটা, ও তার গার্লফ্রেন্ডের জন্য এটা করছে। তো আমাদের মনে হয় সিনেমা আসলে আমাদের লাইফ, আমাদের এক একজনের লাইফ থেকেই সিনেমা গল্প নেওয়া হয়। যখন কোন ডিরেক্টরের সিনেমা হিট হতে থাকে তখন তো তার আসলে প্রযোজকের প্রবলেম হয় না খুব একটা, বাজেটের সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা আমাদের যখন আমি দেখি আমার তুফান সিনেমাটা গ্রস সেল হয়েছে প্রায় 55 কোটি থেকে 60 কোটি টাকা, গ্রস মানে সেল হয়েছে আর কি, টিকিট বিক্রি হয়েছে, কিন্তু প্রডিউসার পাচ্ছে 12 কোটি টাকা। তখন কি হচ্ছে, 50%ও কিন্তু পাচ্ছে না। সিনেমা বানাতে খরচ হয়েছে 7 কোটি টাকা আমাদের, তখনই আমাদের ইয়েটা কমে যাচ্ছে আসলে। তো আমাদের মার্কেটটা যদি বাজেট কিন্তু তৈরি হয় মার্কেট থেকে, মার্কেট যত বড় সিনেমা বাজেট তত বড় হয় আর কি। ইন্ডিয়াতে বা হলিউড বলিউডে এত বড় বাজেট সিনেমা কেন হবে? বিকজ তাতে মার্কেট আছে, ব্যবসায় নিয়ম এটা, মার্কেট থাকলে ব্যবসায় ইনভেস্ট হয় আর কি। আমাদের মার্কেট আছে কিন্তু মার্কেটকে আমরা ইউজ করতে পারছি না, সে কারণে আমাদের বাজেট সমস্যা বলে মনে হয় আমাদের কাছে। এবং আরেকটা সমস্যা, আমাদের দেশ খুবই হঠাৎ চেঞ্জ হতে থাকে। পরাণ হাওয়া দিয়ে আমরা একটা চেঞ্জ করলাম, এরপরে হলো সুড়ঙ্গ, আরেকটু চেঞ্জ হলো, এরপর তুফানের মাধ্যমেই তখন আমাদের দেশে আবার একটা ডিফারেন্ট হয়ে গেল, সরকার পতন হলো, নতুন দিনের সরকার আসলো। আবার এখন এবার যখন ভোট হবে, তো আমাদের দেশ তো আসলে এখন একটা পলিটিক্যাল নতুন বন্দোবস্ত দিকে যাচ্ছে। তো একটু ভালো হচ্ছে, আবার একটু ডিফারেন্ট হচ্ছে, একটু ভালো হচ্ছে আবার চেঞ্জ হচ্ছে, কারণ মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা একটা বড় বাধা। তো দেশ যখন একদম ঠান্ডা স্টেবল থাকবে তখন আবার ফিল্ম ইন্ডাস্ট্রিও সুন্দরভাবে চলবে, বাজেটও ঠিকঠাক হবে। যেমন আমরা এখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেক বড় বাজেট সিনেমা বানাতে পারছি না, কারণ আমাদের অনেক টেনশন আছে যে মানুষ কীভাবে কী মাইন্ডে আছে, তারা সিনেমা দেখতে যাবে কি যাবে না। তো সব কিছু মিলায় তো আমার কাছে মনে হয় আমাদের দেশে সিনেপ্লেক্স যদি বেড়ে যায় তখন বাজেট আরও বেড়ে যাবে, বাট এটা থাকবেই। এছাড়া পৃথিবীতে থাকে বাজেটের টেনশন থাকে, আমরা ছোট দেশ, আমাদের দেশে এখন ফিনান্সিয়াল অবস্থা আমরা এত ভালো জায়গায় নাই। তো এটা সব জায়গায় প্রভাব যেরকম পড়ে সেরকম অবশ্যই সিনেমাতেও পড়বে। তো এটা তো থাকবেই। আর একটা ফিল্ম মেকারের লাইফে চ্যালেঞ্জ থাকবে, বাজেটের টেনশন থাকবে, এটা স্বাভাবিক। এইটা থাকলেই ভালো সিনেমা হবে। এটা ফিল্ম মেকার আমার কাছে মনে হয় না কখনো এরকম করা উচিত যে নাও তোমার ইচ্ছা মতো তুমি সিনেমা বানাও। সব কিছু একটা বাজেট থাকাটা ইম্পর্টেন্ট, যে আমাকে কোথায় থামতে হবে। প্রথম ক্রাইসিস আমাদের রাইটিং। যারা আপনারা যদি খেয়াল করবেন তারাই সাকসেসফুল ডিরেক্টর যারা নিজে লেখে, নিজে গল্প নিজে লেখে। যেমন আমি সামহাও লিখতে পারি বা ভাবতে পারি, আমার গল্পগুলো আমারই সাধারণত। আমাদের রাইটারের খুব অভাব, মানে এখন এখানে যারা শুধু ডিরেক্টর, রাইটার না, তাদের জন্য খুব প্রবলেম, কারণ প্রপার রাইটারটা নাই। মানে আমাদের অনেক বড় রাইটার নাই, নাম করা রাইটার নাই। রাইটার তৈরি করতে হবে আমাদেরকে, স্ক্রিন প্লে রাইটার তৈরি করতে হবে, চিত্রনাট্য ভালো লেখা তৈরি করতে হবে, এটা আমাদের খুব অভাব। আরেকটা বড় সমস্যা, আমি রাইটিং নিজে লিখে ফেললাম বা কিছু রাইটারদের দিয়ে করে ফেললাম, কিছু রাইটার তৈরি হচ্ছে মাশাআল্লাহ ভালো। শুটিং করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে। আমাদের দেশে কোনো লোকেশন নেই। সারা পৃথিবীতে শুটিংয়ের জন্য ফ্যাসিলিটি থাকে, এখানে শুটিং করা যাবে, এখানে শুটিং। আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় শুটিং করা যায় না। আপনারা এয়ারপোর্ট শুটিং করতে পারবেন না, রেল স্টেশন শুট করা ডিফিকাল্ট, পুলিশের গাড়ি অনেক দিনের অ্যাপ্লিকেশন করলে গাড়ি পাওয়া যায়, কারণ আমাদের দেশে নাই। বাইরের দেশে কী হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুলিশের গাড়ি, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সব থাকে ফিল্ম ইনস্টিটিউটে, ওখানে ওগুলোতে শুটিং করা হয়। আমাদের কিচ্ছু নাই, আমাদের হেলিকপ্টার থেকে শুরু করে। আমরা যে বড় সিনেমা বানাবো আমাদের ওই ফ্যাসিলিটি নেই। আমরা একটা সেট বানানো, এফডিসি খুব ছোট্ট,
সেখানে অনেক বড় একটা শহর বানাতে চাইলে বানাতে পারবো না আমরা আসলে। তা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা মনে হয় শুটিং করতে গিয়ে চ্যালেঞ্জ আর লোকেশনের চ্যালেঞ্জ আর কি। আমাদের দেশে শুটিং ফ্রেন্ডলি লোকেশন না। ওটিটি আসার পর আমাদের সিনেমা বাজেট বেড়ে গেছে, কারণ নতুন একটা রাস্তা তৈরি হয়েছে যে এবার আগে সিনেমা হল থেকে বের হয়ে টিভিতে যেত, ইউটিউবে আসতো, এখন নতুন একটা প্ল্যাটফর্মে যায়, সেখানে মানুষ টাকা দেবে। আমার কোনো সিনেমা কিন্তু আপনি ফ্রি দেখতে পারবেন না। আমার সুরঙ্গ যদি আপনি দেখতে চান, আপনাকে কোনো একটা ওটিটিকে সাবস্ক্রিপশন কিনে টাকা দিয়ে দেখতে হবে, ফ্রি দেখতে পারবেন না। তো এটা একটা ভালো দিক, সারা পৃথিবীর সবচেয়ে এটা আছে। রাস্তাটা ভালো হয়েছে, কিন্তু সিনেমা হলে সিনেমা দেখা অন্য ফিলিং। সিনেমা পরবর্তীর জন্য বানানো হয় আসলে, বাট পরবর্তী তো অনেকদিন চলে না। পরবর্তীতে সিনেমাটা লাইব্রেরির জন্য ওটিটিটা খুব ইম্পর্টেন্ট, যেখানে চাইলে মানুষ পরবর্তী সিনেমা দেখতে পারে, দেশের বাইরে যেখানে সিনেমাটা যাচ্ছে না। তো ওটিটি আমাদের সিনেমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ, যেটা আসার পর সিনেমার মান, সিনেমার দর্শক আরো বেড়ে গেছে বলে মনে হয়। আমার প্রথম সিনেমা যখন বানাতাম আমি, তখন আমার খারাপ লাগতো সমালোচনা করলে। এখন আমি এটাতে খুবই হয়ে গেছি। এখন আমার মনে হয় আমার সিনেমাটা যে টাকা দিয়ে দেখছে, আমার দায়িত্ব তার সমালোচনা শোনা, তার কেমন লাগছে শোনা, সেটা ভালো লাগে। বাট এখন যেটা হয়েছে যে বিভিন্ন মানুষ পার্সোনাল অ্যাটাক করার জন্য লেখে, সেটা খারাপ গল্প বলে দিচ্ছে, স্পয়লার দিচ্ছে না, তারপর আপনার সিনেমা গল্প রিভিল করে দিচ্ছে, টুইস্ট রিভিল করে দিচ্ছে, এন্ডিং সিনে ছবি দিয়ে দিচ্ছে, সেটা অবশ্যই কষ্টদায়ক, সেটা একটা দিক, সেটা খারাপ লাগে। কিন্তু প্রপার ক্রিটিককে আমার ভালো লাগে। বাট বায়াস ক্রিটিসিজম নিয়ে আমার প্রবলেম আছে, তখন খারাপ লাগে। কিন্তু এছাড়া সমালোচনাকে আমি পছন্দ করি, সমালোচনা থাকবে। আমার যেরকম ফিল্ম বানানোর রাইট আছে, আমার একটা অডিয়েন্সের সিনেমা দেখে সমালোচনা করার রাইট আছে, কিন্তু আমি আশা করব তারা স্পয়লার না দিয়ে, ব্যক্তি আক্রমণ না করে তারা সমালোচনা করলে ভালো। অনেক সময় দেখা যায় কোনো হিরোকে আক্রমণ করে সমালোচনা করে, অথবা অন্য এক হিরো ফ্যান আর হিরো করে, সেগুলো চলতে থাকে, সেটা খারাপ। কিন্তু প্রপার সমালোচনা না থাকলে সিনেমা, সারা পৃথিবীর সব জায়গায় আছে সমালোচনা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কে সমালোচনাটা লিখছে সেটাও সবচেয়ে বড় ব্যাপার, যে তার সিনেমা নিয়ে কতটুকু ধারণা আসলে। আমি তখনই রিয়েলিস্টিক সিনেমা মানে যখন যে কোনো গল্প, যে কোনো ঘটনা আমাকে অনেক বেশি ধাক্কা দেয়, নাড়া দেয়, তখন আমার মনে হয় আমার এটা নিয়ে কিছু করা উচিত। ওই সময় আমি সিনেমা বানাই। যেন জানোয়ার আমি সিনেমা বানাইছিলাম, আমার ধাক্কা নিউজটা পরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছে আমি এটা বানাই। তো যেই নিউজগুলা, যেই ঘটনাগুলা আমাকে ধাক্কা দেয়, সেগুলো নিয়ে আমি সিনেমা বানাই। তো আমার একদমই মনের ক্ষুধা থেকে, তারপর দর্শক পছন্দ অপছন্দ, বাট আমি যেটা করার চেষ্টা করি, আমি ওটাকে একটু সহজভাবে বানানোর চেষ্টা করি, যে আমার মেসেজটা যেন আমি দর্শকের কাছে পৌঁছাতে পারি। এটা আমি প্রাউড ফিল করে বলতে পারি, আমাদের বাংলাদেশে ট্যালেন্টের কোনো অভাব নেই। আমাদের এডিটর থেকে শুরু করে, আমাদের সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে, আমাদের আর্ট ডিরেক্টর থেকে শুরু করে, আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদের অভিনেতা অভিনেত্রী বিউটিফুল, এই ক্লাস। এটা আমি প্রাউড ফিল করে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমাদের ট্যালেন্টের অভাব নেই। আমাদের ক্রাইসিস আছে অনেক কিছু, কিন্তু আমাদের ছেলেপেলেরা এত ট্যালেন্ট, আমাদের ভাই বোনেরা এত ট্যালেন্ট, তারা অল্প জিনিসের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারে। যে কারণে আমাদের সিনেমা দাঁড়িয়ে আছে। আমাদের এত ক্রাইসিসের মধ্যে আমাদের ভালো সিনেমা কেন হচ্ছে? বিকজ অফ টিম ভালো, আমাদের কস্টিউম থেকে শুরু করে প্রত্যেকটা টিম ভালো। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের যেখানে ফিল্ম স্কুল নাই, আমাদের কোনো রকমের শেখার জায়গা নাই, কিন্তু তারপরেও আমাদের যেভাবে আমাদের টেকনিক্যাল টিম ভালো হচ্ছে, এখন আমাদের সিনেমা আপনি যে কোনো ইন্টারন্যাশনাল সিনেমার সাথে ম্যাচ করতে পারবেন। টেকনিক্যালি আমরা এত খারাপ জায়গায় নাই। হ্যাঁ, আমাদের এখনো কালার সেট আপ ওরকমভাবে তৈরি হয় নাই, আমাদের সাউন্ডে আরও কাজ করতে হবে, কিন্তু তারপর ভালো ভালো সাউন্ড ডিজাইনার আছে, ভালো ভালো কালারিস্ট আছে, ভালো ভালো এডিটার আছে। তো টেকনিক্যাল দিক থেকে, ট্যালেন্টের দিক থেকে আমাদের কমতি নেই। বাট হ্যাঁ, অনেক টেকনোলজি আমাদের দেশে আসছে না। এখন আমাদের ডিফারেন্ট ক্যামেরার জন্য বাইরে থেকে ক্যামেরা আনতে হয়। যেমন আমার পেশা করে আমি লেন্স বাইরে থেকে নিয়ে এসেছিলাম, কারণ ওই লেন্সটা আমাদের দেশে নাই। তো সীমাবদ্ধতা আমাদের আছে, কিন্তু ট্যালেন্টের অভাব নাই বলে আমি বিশ্বাস করি। এটা যে কোনো স্বপ্ন, যেই স্বপ্ন দেখে, স্বপ্নের পেছনে দৌড়াতে হবে। স্বপ্ন দেখলেই বসে থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার পেছনে ছুটতে হবে। যেই পেশায় করতে চায়, কেউ যদি অভিনয় করতে চায়, প্রচুর সিনেমা দেখতে হবে, অভিনয়টা শিখতে হবে। আমি বিশ্বাস করি, আমরা যদি আসলে আজকে ডাক্তার হতে চাই, আমাকে পড়াশোনা করতে হয়। আজকে আমি ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা করতে হবে, অভিনয়ের জন্য তো পড়াশোনা করতে হবে। সেটা আমাকে পড়াশোনা করতে হবে। আমি অভিনয়টা যে এমনি পারবো এরকম কথা না, এমনি কিছু হয় না। সেই জন্য লেগে থাকতে হবে, অভিনয়টা শিখতে হবে, তাহলে অভিনয় করা যাবে। যখন পলিটিক্যাল সিনেমা তখন রাজনীতির চাপকে মাথা থেকে সরিয়ে বানাতে হয়। সাহস ছাড়া বানানো যায় না, এটা এক নাম্বার। ওইটা আমি ভয় পাই না। আমি আমার সিনেমা দিয়ে আমি আমার ভাষা বলতেই চাই আসলে। ওটাতে আমি আসলে আমার মনে যেটা মনে হবে ঠিক, সেটা অবশ্যই সেটা করতে চাই। আমার অনেকগুলো সিনেমা বানিয়েছি আমি, সবগুলো সিনেমা ভিলেন তো পুরুষ। দুইটা সিনেমার যদি কোনো ক্যারেক্টারের কারণে কোনো নারী ভিলেন হয়, তার মানে নারীকে ছোট করা না আসলে। আমার পরাণ সিনেমার ক্যারেক্টারটা যে মিনিয়া, তাহলে যদি নারীরা ভিলেন না হয়, তো আমাদের দেশে নারীরা যদি অন্যায় না করে,
তাহলে আমার সে মেয়েদের জেল কেন আছে? আমরা বলবো নারীরা কোনো ভুল করতে পারে না। তো সিনেমা কি? সিনেমা সমাজের প্রতিচ্ছবি নাকি? তো আমার দুইটা সিনেমাতে নারীরা নেতিবাচক মানে চরিত্র অভিনয় করেছেন। পরাণ ছবিতে, সুড়ঙ্গ ছবিতে। সুড়ঙ্গ ছবির নারীটা ছিল লোভী, পরাণ ছবির নারী ছিল খুনি। আমার কাছে নারী পুরুষের ভেদাভেদটাই নাই। আমার দামাল আমি নারী ফুটবল টিম কিনে করেছি। আমার তুফানে নারীরা প্রাধান্য পাচ্ছে, যে ভিলেন নারীরা না। তো আমার তাণ্ডবে একজন নারী সাংবাদিক পুরো জিনিসটাকে সলভ করে দিচ্ছে। তো সেগুলো নিয়ে কেউ কথা বলছে না। তো আমার কাছে মনে হয় যে যখন কেউ সাকসেসফুল হয় তখন তাকে কিছু দিয়ে আটকাইতে হয়। এটা হয়তো একটা অস্ত্র বলা হয় আমাদের দেশে, ওই যে আমাদের বললাম ট্যাগ। আমাদের দেশটা খুব ট্যাগ দিতে পছন্দ করি। তো এটাকে নারী পুরুষ হিসাবে না দেখে আমার কাছে মনে হয় এটা এইভাবে দেখা উচিত যে ও ভালো মানুষ, ও খারাপ মানুষ, ও ক্রিমিনাল, ও ভালো। এখন আমি কি খারাপটাকে ভালো দেখিয়েছি না সেটা ইম্পর্টেন্ট। মানে আমি কোনটা নিয়ে দায়ভারটা নিতে চাই, যে আমি একটা ক্রিমিনালকে এমনভাবে দেখিয়েছি, উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ এইভাবে খুন করা উচিত। আমরা ক্রিমিনালকে সবসময় শাস্তি দেওয়ার চেষ্টা করেছি, খারাপ ক্রিমিনাল মানে খারাপ, এটা দেখিয়েছি। হ্যাঁ, আমার আগ্রহ আছে অন্য ভাষা সিনেমা বানানোর। আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই, খুব তাড়াতাড়ি বানাতে চাই, প্ল্যান অলরেডি চলছে। এবং স্বপ্ন দেখি বাংলা সিনেমা খুব তাড়াতাড়ি 100 কোটি ক্লাবে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা সারা বাইরের মানুষের গল্প শুনি এবং আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কান জয়ী করব, আমরা অস্কার জয়ী করব। আমাদের দেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি অনেক ভালো করছে, আমাদের দেশের ফিল্ম মেকাররা ভালো ভালো সিনেমা বানাচ্ছে, আমাদের সিনেমা ব্যবসায়িকভাবে সফল হচ্ছে। বাংলাদেশ একটা সিনেমার দিকে অনেক এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে অনেক দেশ বাংলাদেশকে সিনেমা কারণে চিনতে পারছে। এটা অনেক ভালো দিক। খুব তাড়াতাড়ি বাংলা সিনেমা ইন্টারন্যাশনালি অনেক ভালো করবে এবং ব্যবসায়িকভাবেও সিনেমা অনেক ভালো করবে। দেশকে বিভিন্ন ভাবে দেশ উপার্জন করে, সিনেমা দিয়েও দেশ অনেক ভালো টাকা ইনকাম করবে বিশ্বাস করে। এটা আমার স্বপ্ন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ নেক্সট 5 বছরের মধ্যে আমরা 100 কোটি টাকায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমার নেক্সট সিনেমা রোজাইদে আসার প্ল্যান এখন পর্যন্ত। তো সিনেমার নাম প্রেশার কুকার। সিনেমার নাম প্রেশার কুকার কেন, সেটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। প্রেশার কুকারটা খুবই ডিফারেন্ট নাম, নতুন ধরনের নাম বলতে পারেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে নাম খুব ইম্পর্টেন্ট এক একটা দেশে, এক একটা সময় নামের একটা জোয়ার থাকে আসলে। তো আমাদের সিনেমায় ছিল 3 অক্ষরের নাম ছিল, ধরেন তুফান, পরাণ, সুড়ঙ্গ, দামাল, একটা স্প্রিট। আপনি ওয়ার্ল্ডে এখন সিনেমাগুলো দেখেন, নাম কিন্তু বিভিন্ন নামের ডিফারেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট। মানে তো খুবই মানে এমন নাম, হ্যাঁ এরকম আমার কাছে নাম অনেক বড় ফ্যাক্টর কোনো সময় আমার মনে হয় না। কারণ সিনেমা হিট না হলে নাম খুব একটা, হিট হলে বলে হ্যাঁ সুড়ঙ্গ নামটা খুব সুন্দর। সুড়ঙ্গ অনেক সময় অনেকে উচ্চারণ করতে পারেনি, অনেকে সুড়ঙ্গ ওয়ার্ডটা উচ্চারণ করতে পারেনি, অনেকে আমি দেখছি যে সুড়ঙ্গ প্রপারলি বলতে পারে না, বলে সুরং এরকম বলে, কিন্তু সিনেমা হিট হলে এরকম হয়ে যায় আর কি। প্রেশার কুকার নামটাই কারণে, এটা ঢাকার গল্প, ঢাকার ডার্ক সাইডের গল্প। ঢাকাতে অনেক মানুষ আসে যারা অল্প সময় বড়লোক হতে চায়। তাদের চিন্তা হলো আমি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হব, বড়লোক হব। প্রেশার কুকারের কাজ অল্প সময় রান্না করা। এবং এই ঢাকা শহরটা অনেক গরম, হট, অনেক মানুষ বসবাস করে এখানে, প্রচুর নিঃশ্বাসের। প্রেশার কুকারটাও কিন্তু অনেক গরম এবং প্রেশার কুকার একটা সাউন্ড হয়, থাম করে সাউন্ড হয়, আবার নিভে যায়, আপনি খেয়াল করে দেবেন। ঢাকাটাও কাইন্ড অফ এরকম, ধোঁয়া উঠতে থাকে। তো সবকিছু মিলে প্রেশার কুকারটা আসলে প্রেশার কুকার না, এটা আদলে ঢাকা। এই ঢাকার আমি গল্প বলছি, অনেকগুলো ফ্যামিলি, সবাই প্রেশার কুকারের মধ্যে আছে, কেউ সিদ্ধ হচ্ছে, কেউ আগুনে জ্বলছে। এবং এই গল্পের নারীরা এই গল্পকে লিড দেয় আর কি। তো প্রেশার কুকারটাও নারীরা ইউজ করে, সবকিছু মিলে এসে আমার নাম প্রেশার কুকার আর কি। এটা আমার কাইন্ড অফ একটা ড্রিম প্রজেক্ট। আমি আমার সাকসেসফুল মুভমেন্টে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ তুফান তাণ্ডবের পরে হোয়াট নেক্সট, তুফান 2 বানাবো না সুড়ঙ্গ বানাবো। আর আমার মনে হলো না, আমি একটা হাইপার লিঙ্ক ফিল্ম বানাবো, যে সিনেমা শুধু বাংলাদেশের জন্য না, সেটা আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্সকেও দেখাতে চাই, সেটা সারা পৃথিবীকে দেখাতে চাই। এখন আমাদের সিনেমা বাংলা ভাষাভাষী সবাই দেখে, সারা পৃথিবীর যারা বাংলা ভাষা বুঝে। মানে আমি এবার আরেকটু বেটার করতে চাই আসলে। এবং এটা আমি প্রথম প্রডিউস করতেছি আমার সিনেমা, এতক্ষণ শুধু ডিরেকশনে ছিলাম, এবার আমি প্রডিউসও করছি আমার কোম্পানি থেকে, কারণ ফিল্মস থেকে, এবং আমি ডিরেকশনও দিচ্ছি। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি আসলে অনেক বেশি এনজয় করেছি। আর সবচেয়ে মজা হবে হাইপার লিঙ্ক ফিল্ম, এটা 4টা গল্পের একটা সিনেমা, তো মাল্টিপল স্টোরি ছিল, যেটা আমার কাছে অনেক পছন্দ ছিল আর কি। তো এই ছবিটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে আমাদের অডিয়েন্সের টেস্ট এখন চেঞ্জ হয়ে গেছে, তারা প্রচুর ইন্টারন্যাশনাল সিনেমা দেখে, এইটা তারা অনেক এনজয় করবে। তো আমি এটা চাই যে দর্শক আমাকে রায়হান রাফি বানিয়েছে, আমি আমার কেরিয়ারের 100% কৃতিত্ব দিতে চাই দর্শককে। দর্শক আমার সিনেমা না দেখলে আমি আজকে রাফি হতে পারতাম না, কারণ আমাদের ডিরেক্ট দর্শকের সাথে কানেকশন।
আমার মনে হয় আমার দর্শকের দায়িত্ব আছে দর্শকের কাছে। তো দর্শকও একই ধরনের গল্প দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। তো এবার দর্শকদের জন্য রায়হান রাফি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে, যেটা হয়তো মনে মনে দর্শক খুঁজছিল, যে তারা আসলে এমন সিনেমা, কারণ এত সিনেমা দেখে তারা এখন, কারণ এখন বাসায় সবার বাসায় নেটফ্লিক্স আছে, বিভিন্ন ওটিটি আছে, সবাই ইন্টারনেট চালায়, প্রচুর সিনেমা মানুষ দেখে আর কি। তারা বাইরের সিনেমা দেখে স্ট্যাটাস দেয়, মাথা ঘুরে গেল, কি দেখলাম, কেন আমাদের সিনেমা দেখে তারা আর কতদিন আমাদেরকে তারা পাস করায় দিবে, মানে আমাদের কি দর্শকরা এত ভালো, একটু ভালো ছবি বানাতে পারে কি না, বাংলাদেশ হিসাবে এটা খুব ভালো, এর থেকে ভালো দরকার নেই, আমাদেরকে ছাড় দেয়, কিন্তু আর কতদিন ছাড় দিবে, আমাদের ছাড় দেওয়ার সময় শেষ। তো আমি বিশ্বাস করি এখন এমন সিনেমা বানাতে হবে যেটা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরা চলতে পারবো। তো প্রেশার কুকার এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি আমরা, যেটা দেখতে দর্শক বলতে হবে যে কি গল্প দেখলাম, মাথা ঘুরে গেল, বা এরকম গল্পে মনে মনে আমরা খুঁজছিলাম। আমি খুবই আশাবাদী প্রেশার কুকার নিয়ে, দেখা যাক বাকিটা কি হয়।